বন্ধুরা নমস্কার। হঠাৎ করে তৃতীয় দফার ভোটের শেষে মুসলিমদের জনসংখ্যার বিষয়টি ব্যাপকভাবে উঠে এসেছে দেশের নির্বাচনী রাজনীতিতে। আপনারা যদি আজকে সমস্ত টিভি চ্যানেল দেখেন, ভালো করে দেখবেন যে টিভির অ্যাঙ্কাররা তো প্রচুর সময় ব্যয় করছে দেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি নিয়ে। বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে বিজেপির নেতারা বিবৃতি দিচ্ছেন, টুইট করছেন এবং আপনার ময়দানে নেমে কোনো টিভি চ্যানেলের সাংবাদিকরা মানুষের সঙ্গে কথা বলছে দেশে হঠাৎ করে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাওয়ার ফলে কি প্রভাব পড়বে ইত্যাদি ইত্যাদি, বা হিন্দু জনসংখ্যা কমে যাওয়া ইত্যাদি বিষয়গুলি। এখন কথা হলো যে হঠাৎ করে তৃতীয় দফার নির্বাচন ভোটের পরে হঠাৎ করে কেন মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি দেশের রাজনীতিতে বা নির্বাচনের ইস্যু হিসাবে উঠে আসছে হঠাৎ করে? এটা কেন তার 2 মাস আগে এলো না? কেন নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করা হলো না? এই প্রশ্নটা হঠাৎ করে উঠে এসেছে এবং এর ফলে কি বিজেপির দুর্বলতা প্রকাশিত হচ্ছে? এর ফলে কি এটা বোঝা যাচ্ছে যে 3টি পর্বের ভোটে বিজেপির খুব একটা সুবিধা হয়নি? কংগ্রেস এবং বিরোধী দলগুলোর যে জাতিগত জনগণনার যে ঘোষণা, সেটা জাতীয় রাজনীতি বা জাতিগত রাজনীতিতে ডুবে থাকা উত্তরপ্রদেশ, বিহার ইত্যাদি রাজ্যগুলো ব্যাপকভাবে প্রভাব ফেলে দিচ্ছে, যার ফলে এই ইস্যুগুলোকে বা বেকারত্ব বা গরিবি বা অন্যান্য যে অর্থনৈতিক ইস্যুগুলো, সেগুলোকে দূরে ঠেলার জন্য এখন একমাত্র হিন্দু মুসলিম রাজনীতি ছাড়া আর কোনো রাস্তা নাই, এটাই কি প্রকাশিত হচ্ছে? কথা হলো এটা কেন হঠাৎ করে উঠে এলো এই কারণে যে হঠাৎ করে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু পিএম, অর্থাৎ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের রিপোর্টের কথা উদ্ধৃতি করে জানানো হচ্ছে যে ভারতবর্ষে 1950 সাল থেকে 2015 সালের মধ্যে হিন্দুর জনসংখ্যা 8% কমেছে আর মুসলিম জনসংখ্যা বেড়েছে 43%। বলছে যে 1950 সালে দেশে হিন্দু জনসংখ্যা ছিল 84% আর 2015 সালে কমে হয়েছে 78%। আবার 1951 সালে বা 50-51 সালে দেশে মুসলিম জনসংখ্যা ছিল 9.8% আর এটা বেড়ে হয়েছে 14.2%। এই যে সংখ্যার তারতম্য, সংখ্যা যে বেড়ে যাওয়া, মুসলিম জনসংখ্যা বেড়ে যাওয়া, হিন্দু জনসংখ্যা কমে যাওয়া, এইটাকে এই মুহূর্তে বিজেপি ব্যাপকভাবে তুলে ধরে দেশের এই বাকি যে 4 দফা নির্বাচন রয়েছে, ভোট গ্রহণ রয়েছে, এই 4 দফা ভোট গ্রহণের আগে এইটাকেই সবার সামনে সবচেয়ে বেশি তুলে ধরে যে এখনো পর্যন্ত ট্রেন্ড দেখা যাচ্ছে, সেই ট্রেন্ডটাকে ঘুরিয়ে দেওয়া আর চেষ্টা করতে শুরু করেছে। কারণ এটা বিভিন্ন বিশেষজ্ঞদের বক্তব্য অনুসারে যে এখনো পর্যন্ত যে 3 দফায় ভোট হয়েছে, এতে হিন্দু মুসলিম তেমন কোনো ইস্যু হয়নি, রাম মন্দিরও তেমন কোনো ইস্যু হয়নি, মন্দির মসজিদ এবারে এখনো পর্যন্ত বড় ইস্যু হয়ে উঠতে পারেনি। ইস্যু হয়েছে জাতিগত জনগণনা, ইস্যু হয়েছে অর্থনৈতিক যে সমস্যাগুলো সেগুলো রয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, এগুলি ইস্যু হয়েছে। যদিও বিশাল ইস্যু হতে পারেনি সেগুলিও, কিন্তু সেগুলি অনেক ক্ষেত্রে এগুলি প্রভাব বিস্তার করছে। এই অবস্থাতে এই ট্রেন্ড চলতে থাকলে আর তারপরে ভোটের মার্জিন, ভোটার টার্ন আউট যেভাবে 2019 সালের তুলনা 2014 সালের তুলনা কমে গেছে প্রায় প্রত্যেকটি পর্বে, তাতে আশঙ্কা করা হচ্ছে যে বিজেপির তরফে যে বিজেপির ভোটাররা এবার কম সংখ্যায় বেরিয়েছে। তো বিজেপির ভোটাররা যদি সবাই না বেরোয়, বিজেপির ভোট যদি সেক্ষেত্রে কমে যায়, তাহলে অল্প 2-3-4%-এর ব্যবধানে অনেকগুলো আসনে আপনার তার প্রভাব পড়তে পারে। এই রকম একটা অবস্থাতে বিজেপির পক্ষে মেজরিটি অর্জন করা, আরও একবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। এই কারণে নির্বাচনের এই পর্বে এসে হঠাৎ করে প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের উদ্ধৃতি দিয়ে একটি রিপোর্ট পেশ করে সেই রিপোর্টে দেয়া তথ্যগুলোকে এমনভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যাতে আগামী 4টি পর্বে দেশের মধ্যে, এর মধ্যে উত্তরপ্রদেশে ভোট রয়েছে অনেকগুলো কেন্দ্রে,
বিহারে রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে, এরকম এই যে জায়গাগুলো যেগুলোতে মানে ধর্মীয় মেরুকরণ খুব সহজে হয়, এই জায়গাগুলোতে ভোট রয়েছে। এই জায়গাগুলোতে যাতে পশ্চিমবঙ্গে ভোট রয়েছে, যাতে হিন্দু মুসলমান মানে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে যাতে ভোটটা হয়, সেই ক্ষেত্রে হয়তো বাকি যতগুলো ইস্যু, সেই ইস্যু যেগুলোকে বিরোধীরা বারবার তুলে ধরার চেষ্টা করেছে বা করছে, সেইগুলি যাতে ধামাচাপা পড়ে যায় এবং এবারের নির্বাচনের যে ট্রেন্ড সেটা সম্পূর্ণভাবে ঘুরে যায় অন্যদিকে। তাহলে সেক্ষেত্রে ধর্মীয় আবেগ আরও একবার উঠে আসবে, হিন্দুদের মনের মধ্যে একটা টেনশন চলে আসবে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে তারা অন্যান্য ইস্যুগুলোকে ভুলে এই ধর্মীয় ব্যাপারটাকেই প্রাধান্য দেবে এবং তার ভিত্তিতেই ভোট গ্রহণ হবে। তাহলে আগামী 4টি পর্বে বিজেপি ম্যানেজ করে ফেলতে পারবে যে ড্যামেজটা তার হয়েছে গত 3টি পর্বের ভোট গ্রহণে, সেটাকে সে ড্যামেজ কন্ট্রোল সিস্টেম হিসেবে সে ব্যবহার করতে পারবে। এই রকম একটা অবস্থাতে হিন্দু মুসলিম ইস্যুটাকে কতটা ভারতবর্ষের মানুষ এই অবস্থাতে গ্রহণ করে, কারণ প্রথম থেকে রাম মন্দিরের উদ্বোধনের পরে মানে প্রায় সবারই মনে হয়েছিল যে রাম মন্দির ইস্যুই এবার সবচেয়ে বড় নির্ণায়ক ইস্যু হয়ে যাবে। কিন্তু যত দেখা গেছে সময় গড়িয়েছে, এরপরে ইলেকট্রাল বন্ড ইস্যু চলে এসেছে, এরপরে কেজরিওয়ালের গ্রেপ্তারের পরে তো সব কিছু গোলমাল হয়ে যায়, সমস্ত হিসাব নিকাশ পাল্টে যায়। কেজরিওয়ালের ইস্যু, গ্রেপ্তারের ইস্যুটাই সবচেয়ে বড় হয়ে যায় মিডিয়াতে, কারণ দিল্লি মুখ্যমন্ত্রী হওয়ার ফলে খুব স্বাভাবিকভাবে দিল্লির মিডিয়া ব্যাপকভাবে বিষয়টাকে ইচ্ছা অনিচ্ছাতে হোক গুরুত্ব দিতে বাধ্য হয়েছে। তো তার ফলে কি হয়েছে, ওই রাম মন্দির ইস্যু অনেকটা ধামাচাপা পড়ে যায় এবং ধর্মীয় যে ইস্যুগুলো রয়েছে সেগুলো, মন্দির মসজিদ ইস্যুগুলো, সেগুলি অনেক পেছনে চলে যায় এবং এই অনেক ক্ষেত্রে ইলেকট্রাল বন্ড একটা প্রভাব বিস্তার করে। তারপরে এর মধ্যে রিসেন্টলি এসেছে আপনার এই যে করোনা ভ্যাকসিন নিয়ে যে একটা বড় ধরনের কেলেঙ্কারির অভিযোগ, যে 1 নাম্বার হলো যে এর সাইড এফেক্টের কথা বলে স্বীকার করা হয়েছে যে কোম্পানি এই কোভিশিল্ড উৎপাদন করেছে সেই কোম্পানির তরফে। তারপরে যে কোম্পানি ভারতবর্ষে সিরাম ইনস্টিটিউট আপনার ভারতবর্ষে কোভিশিল্ড উৎপাদনের দায়িত্বে ছিল, তারা বিজেপিকে ইলেকট্রাল বন্ডে চাঁদা দিয়েছে, সেই বিষয়গুলো উঠে এসেছে। ফলে সব মিলিয়ে একটা বেকায়দায় শাসক দল বিজেপি, এবং এই বেকায়দা থেকে কায়দাতে আসতে, তার এই যে পিছিয়ে পড়া থেকে আবার সামনে চলে আসতে, এই যে একটা জট পাকানো পরিস্থিতি সেটাকে কাটিয়ে এসে একটা স্পষ্ট দিশাতে যাওয়ার ক্ষেত্রে তার মানে ঘুরে দাঁড়াতে, তার জন্য এখন এটা খুব জরুরি হয়ে গেছে। যার ফলে যে রিপোর্ট ইলেকশনের পরে নতুন প্রধানমন্ত্রীর কাছেও পেশ করা যেত, যে রিপোর্ট 2 মাস আগে পেশ করা যেত, বা যে রিপোর্টটা নিয়ে পরবর্তী সময়েও তর্ক বিতর্ক হতে পারত, সেই রিপোর্টটাকে সামনে এনে এখন এই মুহূর্তে এই নির্বাচনের মাঝখানে আপনার এটাকে বড় করে তুলে ধরা হচ্ছে। এখন কথা হলো যে এর প্রভাব কতটুকু আগামী 4টি পর্বের ভোটে পড়বে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মনে হয় যে আগামী 4টি পর্বের প্রচার অভিযানে আপনার হিন্দু মুসলিম বা মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি এবং হিন্দুদের জনসংখ্যা কমে যাওয়া এটাই সবচেয়ে বেশি নির্ণায়ক হবে, না যে অন্য যে ইস্যুগুলো বিরোধীরা বারবার চেষ্টা করছে মানে প্রধান হিসেবে তুলে ধরতে, সেগুলোই প্রাধান্য পাবে? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, এই কাজটা করে না রাখলে পরে আপনারা আমার ভিডিওর নোটিফিকেশান পাবেন না। ফেসবুক পেজটাকে ফলো না করলেও সেখানে নোটিফিকেশান পাবেন না। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ।